বাংলা স্মার্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের পর্বে আমরা জেনে নেব ইত্যাদি, প্রভৃতি এবং প্রমুখ শব্দের সঠিক ব্যবহার সম্পর্কে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যেন এই তিনটি শব্দ যে কোনো বাক্যে বসালেই যেন বাক্যটি শুদ্ধ হয়, কিন্তু ঠিক তা নয়। তিনটি শব্দের অর্থই আরো আছে এমন অর্থে ব্যবহার করা হয়, কিন্তু এই তিনটি শব্দের ব্যবহার ক্ষেত্র আলাদা আলাদা। আজকের পর্বে আমরা এই বিষয়ে জেনে নেব। প্রথমে আমরা জেনে নেব ইত্যাদি শব্দের ব্যবহার। ইত্যাদি এই ইত্যাদি শব্দটিকে আমরা তিনটি ক্ষেত্রে মূলত ব্যবহার করতে পারি। প্রথমে যেমন জড় বস্তুর ক্ষেত্রে, জড় বস্তুর ক্ষেত্রে অর্থাৎ জড় বস্তুর ক্ষেত্রে আমরা ইত্যাদি শব্দটি ব্যবহার করতে পারি। কেমন উদাহরণ দেই, যেমন ইট, কাঠ, বালি, পাথর ইত্যাদি। অর্থাৎ জড় বস্তুর ক্ষেত্রে আমরা ইত্যাদি শব্দটি ব্যবহার করি। আরেকটি বিষয় হচ্ছে যেমন উদ্ভিদ বা বৃক্ষ বা ফলমূলের নাম, ফলমূলের নাম। অর্থাৎ যে কোনো উদ্ভিদ বা ফলমূলের নাম যখন আমরা বলি, যখন সবগুলো উদ্ভিদের নাম বা ফলের নাম না বলে আরো আমরা আছে এরকম বোঝাবো, তখন আমরা ইত্যাদি শব্দটি ব্যবহার করব। যেমন উদাহরণ দেই আমি একটি, যে আঙ্গুর, আপেল, কমলা ইত্যাদি। তাহলে দেখতে পাচ্ছি যে উদ্ভিদ বা বৃক্ষ বা ফলমূলের নামের ক্ষেত্রে আরো আছে এরকম অর্থে আমরা ইত্যাদি শব্দটি ব্যবহার করি। আরেকটি ক্ষেত্রে আমরা ইত্যাদি শব্দটি ব্যবহার করি, যেমন মানবেতর, মানবেতর প্রাণীর ক্ষেত্রে আমরা ইত্যাদি শব্দটি ব্যবহার করি। মানবেতর প্রাণী বলতে আমরা কোনগুলিকে সাধারণত জানি? মানবেতর প্রাণী বলতে মানুষ নয়, বিভিন্ন পশু পাখি, তাদের আমরা মানবেতর প্রাণী বলি। যেমন উদাহরণ একটি দেই, যেমন সিংহ, শেয়াল, বাঘ ইত্যাদি পশু। তাহলে আমরা ইত্যাদি শব্দটি দেখতে পাচ্ছি তিনটি ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এই তিনটি ক্ষেত্র কি কি? প্রথমে আমরা জেনে নিলাম জড় বস্তুর ক্ষেত্রে যখন আমরা আরো আছে এরকম, তখন আমরা ইত্যাদি শব্দটি ব্যবহার করি। 2 নম্বর হচ্ছে উদ্ভিদ বা বিভিন্ন ফলমূল, এই সমস্ত ক্ষেত্রে আমরা ইত্যাদি নামকরণটি বা ইত্যাদি শব্দটি ব্যবহার করি। আরেকটি হচ্ছে মানবেতর প্রাণীর ক্ষেত্রে আমরা ইত্যাদি শব্দটিকে ব্যবহার করি। এবার আমরা জেনে নেব প্রভৃতি শব্দের ব্যবহার। প্রভৃতি শব্দটি মূলত দুইটি ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন সাহিত্য ক্ষেত্রে। একটি উদাহরণ দেই, যেমন প্রভৃতি শব্দটি ব্যবহার করে সাহিত্য ক্ষেত্রে, যেমন কপাল কুণ্ডলা, চোখের বালি প্রভৃতি উপন্যাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সাহিত্যের নামকরণের ক্ষেত্রে আমরা প্রভৃতি শব্দটি ব্যবহার করি।
আরেকটি ক্ষেত্রে আমরা প্রবৃত্তি শব্দটিকে ব্যবহার করি, যেমন যেমন হচ্ছে ব্যাকরণ শাস্ত্রে, ব্যাকরণ ব্যাকরণ শাস্ত্রে, অর্থাৎ ব্যাকরণের বিভিন্ন বিষয় যখন আমরা আলোচনা করি তখন আমরা প্রবৃত্তি শব্দটি ব্যবহার করি। যেমন যেমন বর্ণ, ধ্বনি, বচন প্রবৃত্তি প্রবৃত্তি ক্ষেত্রে প্রবৃত্তি ক্ষেত্রে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রবৃত্তি শব্দটি তাহলে মূলত দুইটি জায়গায় ব্যবহার করি। একটি হচ্ছে সাহিত্য ক্ষেত্রে, যেমন বিভিন্ন সাহিত্যের নামকরণের পর আরো আছে এরকম অর্থে আমরা প্রবৃত্তি শব্দটি ব্যবহার করি। আরেকটি ক্ষেত্রে আমরা প্রবৃত্তি শব্দটি ব্যবহার করি যে ব্যাকরণ শাস্ত্রে, যেমন ধ্বনি, বর্ণ, বচন, এরকম আরো অনেক আছে, তাই আমরা এখানে প্রবৃত্তি শব্দটি লিখলাম। এবার আমরা জেনে নেব প্রমুখ শব্দের ব্যবহার সম্পর্কে। এবার আমরা জেনে নেব প্রমুখ শব্দের ব্যবহার সম্পর্কে। প্রমুখ শব্দটি মূলত একটি ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটি হচ্ছে ব্যক্তিদের বা গুণী ব্যক্তিদের বা সম্মানীয় ব্যক্তির ক্ষেত্রে আমরা প্রত্যেকের বা আরো আছে এদের নামকরণগুলো উল্লেখ না করে আমরা প্রমুখ শব্দটির মাধ্যমে আরো আছে এরকম বোঝাই। যেমন গুণী বা সম্মানীয় সম্মানীয় ব্যক্তির ক্ষেত্রে এই প্রবৃত্তি প্রমুখ শব্দটি আমরা ব্যবহার করি। যেমন একটি উদাহরণ দেই, যেমন রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিম প্রমুখ ব্যক্তিবর্গ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ইত্যাদি, প্রবৃত্তি এবং প্রমুখ এই তিনটি শব্দ একই অর্থে ব্যবহার করা হচ্ছে, কিন্তু এগুলো ব্যবহারের বা বসার ক্ষেত্রগুলো আলাদা আলাদা। তাহলে আজকের পর্বে আমরা জেনে নিলাম ইত্যাদি, প্রবৃত্তি এবং প্রমুখ শব্দের সঠিক ব্যবহার সম্পর্কে। এরকম আরো নানা ভিডিও বা বিভিন্ন আলোচনা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।